নমস্কার। মে মাসের 6 তারিখে আমাদের দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্কুল ম্যানেজিং কমিটির নতুন গাইডলাইন প্রকাশ করেছেন। কি আছে এই নতুন গাইডলাইনে আমরা বিস্তারিত আলোচনা করব। সংক্ষেপে ইন এ নাটশেল যে বিশেষ পরিবর্তন যেটা হয়েছে সেটা বলা যেতে পারে। অনেকেই জানতে চেয়েছেন, সেটা হচ্ছে বর্তমানে প্রেসিডেন্ট হাই স্কুলগুলোতে নমিনেশনের মাধ্যমে আসেন, সেই পদ্ধতির পরিবর্তন হচ্ছে। পরবর্তীতে প্রেসিডেন্ট হবেন শুধুমাত্র যারা অভিভাবক তারাই, এবং হয়তো পুরনো দিনের ভোট প্রক্রিয়া ফিরে আসতে পারে। এবার দেখে নেব বিস্তারিত কি কি আছে এই গাইডলাইন্সের মধ্যে। স্কুল ম্যানেজিং কমিটি কখন গঠিত হবে? এটা গঠিত হবে বছরের একদম প্রথম মাসে, জানুয়ারি মাসে যেহেতু সেশন শুরু হয়, অবশ্যই জানুয়ারি মাসের মধ্যে এই এসএমসি গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এবার এই এসএমসি হাই স্কুলে হবে না প্রাইমারিতে হবে? কারণ বর্তমানে ম্যানেজিং কমিটি কিন্তু শুধুমাত্র হাই স্কুলে আছে, প্রাইমারিতে আছে ভিইসি। কিন্তু যে নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে তাতে কিন্তু প্রাইমারি বা হাই আলাদা করে কিছু মেনশন করা, পরিষ্কার বলা আছে সমস্ত ধরনের স্কুলে এই নতুন এসএমসি গঠিত হবে। এবং কিভাবে হবে সেটা মূলত নির্ভর করবে এনরোলমেন্টের উপরে। অর্থাৎ যে স্কুলে বাচ্চার পরিমাণ যেরকম, ম্যানেজিং কমিটি তত বড় বা ছোট হবে। একটা উদাহরণ, যে স্কুলে বাচ্চার সংখ্যা 100-র মধ্যে, সেখানে এমসিতে থাকবেন 12 থেকে 15 জন। যেখানে 100 থেকে 500-র মধ্যে এনরোলমেন্ট আছে, সেখানে এমসিতে থাকবেন 15 থেকে 20 জন। আর যে স্কুলে 500-র বেশি এনরোলমেন্ট আছে, সেখানে এমসিতে থাকবেন 20 থেকে 25 জন। সুতরাং এটা প্রযোজ্য সমস্ত ধরনের স্কুলের ক্ষেত্রেই। আচ্ছা, এইবার আমরা একটা উদাহরণ দেওয়ার জন্যে যদি ধরে নিই কোনো একটা হাই স্কুল বা প্রাইমারি স্কুল, সেখানে ছাত্র সংখ্যা 500-র বেশি, তাহলে তার ম্যানেজিং কমিটিতে কতজন থাকবেন, কারা কারা থাকবেন, কিভাবে থাকবেন? আমরা ধরে নিচ্ছি 500-র বেশি এনরোলমেন্ট, ম্যানেজিং কমিটিতে থাকবেন সেক্ষেত্রে 24 জন, হিসাবের সুবিধার জন্য। আর এই যে ম্যানেজিং কমিটির সাইজ, তার 75% হবেন হচ্ছেন অভিভাবকবৃন্দ। বাকি যে 25% থাকবে, সে 25%-এর আবার 1/3 করে 3টে ভাগে ভাগ করা হবে। তার মধ্যে একদিকে থাকবেন স্থানীয় পঞ্চায়েত বা পুরসভার প্রতিনিধি, একদিকে থাকবেন স্কুলের টিচার্স, একদিকে থাকবেন এক্স স্টুডেন্টস বা সিনিয়র স্টুডেন্ট বা স্থানীয় শিক্ষাবিদ বা আশা, অঙ্গনওয়াড়ি, এএনএম। বিস্তারিত বলে দিচ্ছি এবার। যদি 24 জনের ম্যানেজিং কমিটি হয়, সেক্ষেত্রে গার্জেন থাকবেন 18 জন, অর্থাৎ 75%। বাকি 25% অর্থাৎ যে 6 জন, তার 1/3 তিনটে 1/3 হবে, অর্থাৎ 2-2-2। প্রথম 1/3-এ কারা থাকবেন? প্রথম 1/3-এ থাকবেন হচ্ছেন সেই স্কুলের সংলগ্ন এলাকার পঞ্চায়েত হলে পঞ্চায়েতের প্রতিনিধি, পৌরসভা হলে পৌরসভার প্রতিনিধি, সেখানে 2 জন থাকবেন। আর 2 জন অর্থাৎ 1/3 কারা থাকবেন? স্কুলের টিচার্স। আগের ম্যানেজিং কমিটির রুলসে বলা ছিল এনটিআর, নন টিচার রিপ্রেজেন্টেটিভ থাকতে পারতো, কিন্তু বর্তমান গাইডলাইনে কিন্তু সেটা নেই। এখানে যে 1/3 থাকবেন তারা শুধু টিচারই হবেন। বাকি থাকলো লাস্ট 1/3 অর্থাৎ 2 জন, সেখানে থাকবেন 3 ধরনের মানুষ থাকতে পারেন। সেটা হচ্ছে এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ থাকতে পারেন, শিক্ষানুরাগী ব্যক্তি, বর্তমানে পিআই যেটা রাখার প্রভিশন আছে সেটা তো থাকছেই, থাকতে পারেন সিনিয়র স্টুডেন্ট বা এক্স স্টুডেন্ট বা অ্যালুমনি। এটা কিন্তু নতুন করে অ্যাড হয়েছে, এই প্রভিশন কিন্তু আগে ছিল না। এছাড়া থাকতে পারেন ফ্রন্ট লাইন ওয়ার্কার্স, যেমন আশা, অঙ্গনওয়াড়ি অথবা এএনএম। তবে এরা যদি যুক্ত হন, এদেরকে অবশ্যই সেই স্কুল যেখানে, সেই সংলগ্ন এলাকায় এদের চাকরিটা করতে হবে। এছাড়া টোটাল
ম্যানেজিং কমিটির 50% উইমেন রিজার্ভেশন পঞ্চায়েতে যেরকম থাকে সেরকম থাকতে হবে। আর প্রেফারেন্স রাখতে হবে এসসি এসটি ওবিসি এই ধরনের প্রতিনিধিদেরকে। এই ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট বলা হবে না, ম্যানেজিং কমিটির শীর্ষে থাকবেন চেয়ারপারসন আর ভাইস চেয়ারপারসন, যারা অভিভাবকদের মধ্যে থেকেই নির্বাচিত হবেন। এছাড়া বাকিরা থাকবেন মেম্বার, আর থাকবেন এইচএম বা প্রিন্সিপাল, তিনি এক্স অফিসিও বা পদাধিকার বলে উনি মেম্বার সেক্রেটারি। আর এই নির্বাচনী প্রক্রিয়া, এসএমসি গঠনের যে প্রক্রিয়া, তার জন্য যে মিটিং ডাকা বা যে প্রসেস নেওয়া, সেটা কিন্তু সবই মেম্বার সেক্রেটারি করবেন। উনি মিটিং ডাকবেন, এই প্রক্রিয়াটা উনি পরিচালনা করবেন, তবে অবজারভার হিসেবে অবশ্যই সরকারি আধিকারিক থাকবেন। মেম্বার সেক্রেটারি এসএমসির যা মিটিং রেজলিউশন, যে সমস্ত বিষয়ে আলোচনা হবে, সেগুলো কিন্তু পাবলিকলি, মানে শুধুমাত্র স্কুলের মধ্যে নয়, পাবলিকলি সাধারণ মানুষকেও দেখার ব্যবস্থা করে দেবেন, ফিজিক্যালি এবং ডিজিটালি। অর্থাৎ মিটিংয়ের সমস্ত আলোচনা, রেজলিউশন, মিনিটস অফ মিটিং ডিসপ্লে বোর্ডেও যেরকম টাঙানো থাকবে, পাশাপাশি সেটা স্কুলের যদি কোনো ফেসবুক বা ইউটিউব পেজ থাকে সেখানেও আপলোড করতে হবে। আর চেয়ারপারসন বা ভাইস চেয়ারপারসনদের টেনিওর কতদিন হবে এটা বলা আছে প্রাথমিকভাবে 2 বছর, পরে অবশ্য আরও 2 বছর হতে পারে, কিন্তু কোনোভাবেই তার বেশি নয়। এই এসএমসির ইলেকশন প্রসেসটা কেমন হবে? গাইডলাইনে প্রাথমিকভাবে বলা আছে যে সংশ্লিষ্ট রাজ্য তার মতো করে ভোট প্রক্রিয়া পরিচালনা করতে পারে। পাশাপাশি এটা বলা আছে যে যেটা স্ট্যান্ডার্ড প্রোটোকল, সেটা হচ্ছে ধ্বনি ভোটে বা হাত তুলে কমিটি করা যেতে পারে। যদি সেটা কোনো কারণে সম্ভব না হয়, তখন অবশ্যই ব্যালটের মাধ্যমে এই কমিটি গঠন করতে হবে। এবং এই এসএমসি অর্থাৎ 75% গার্জেনের যে কমিটি, সেটা গঠিত হওয়ার পরে আবার চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসন নির্বাচিত করতে হবে। আচ্ছা, এসএমসি বা স্কুল ম্যানেজিং কমিটি তৈরি হলো। এবার এর আবার 2টো সাব কমিটি থাকতে পারে। যেমন একটা হচ্ছে স্কুল বিল্ডিং কমিটি, আর একটা হচ্ছে একাডেমিক কমিটি। স্কুল বিল্ডিং কমিটি কিন্তু সেই অর্থে সরকারিভাবে বর্তমানে নেই, কারণ বর্তমানে সিভিল ওয়ার্কসের একটা বড় অংশই কিন্তু বিভিন্ন এজেন্সি মাধ্যমে, টেন্ডারিং এর মাধ্যমে হয়। আর একাডেমিক কমিটি অর্থাৎ একাডেমিক কাউন্সিল সেটা আছে, সেটাকে বলা হচ্ছে একাডেমিক কমিটি। তো স্কুল বিল্ডিং কমিটি এর কি কাজ? এখানে বলা আছে 30 লক্ষ টাকা পর্যন্ত কোনো কনস্ট্রাকশন অর্থাৎ বিল্ডিং তৈরি বা কোনো রুম তৈরি, বাউন্ডারি ওয়াল বা আর কোনো কনস্ট্রাকশন করা বা রিপেয়ার করা, যেটাই হোক না কেন, 30 লক্ষ টাকা পর্যন্ত এসএমসি মনিটর করবে। আর 30 লক্ষর বেশি হলে তখন সেটা পিডব্লিউডি করবে, এটা পরিষ্কার বলা আছে। আর একাডেমিক কমিটি যেটা হয় একাডেমিক্স সেটা দেখবে। আর ওভারঅল যদি আমরা এসএমসির কাজ দেখি, বেশ কিছু নতুন গাইডলাইন, বেশ কিছু নতুন প্রপোজাল এর মধ্যে দেওয়া আছে। যেমন স্কুলের এনরোলমেন্ট, এটা একটা বড় সমস্যা, সেটা দেখবে। আউট অফ স্কুল চিলড্রেন আছে কিনা সেটা দেখবে। নিয়মিত পিটিএম প্যারেন্ট টিচার মিটিং হচ্ছে কিনা সেটা দেখবে। সঠিকভাবে ইউনিফর্ম বা টেক্সট বুক বিলি হচ্ছে কিনা সেটা দেখবে। এছাড়াও আছে কমিউনিটি ইনভলভমেন্ট, এটাও খুব ইন্টারেস্টিং। এসএমসি স্কুলের বাচ্চাদের সঙ্গে লোকাল কমিউনিটির একটা ইনভলভমেন্ট বাড়ানোর জন্যে যেগুলো করতে পারে, সেটা হচ্ছে সায়েন্স ফেয়ার বা বিজ্ঞান মেলা, হতে পারে কোনো হেরিটেজ ওয়াক, এছাড়া হতে পারে কোনো এনভায়রনমেন্টাল ড্রাইভ, যেটাকে আমরা প্রকৃতি পর্যবেক্ষণ শিবির বা নেচার ক্যাম্প বলি। এছাড়াও আরো কিছু পরিবেশ বান্ধব কাজ যেটা সরাসরি এই এসএমসির গাইডলাইনে আছে।
এসএমসি গাইডলাইনের 3 নম্বর ক্লজের 5 নম্বর ধারায় এসএমসিকে প্রয়োজনে শিক্ষার উন্নয়নের জন্য স্কুলের টিচার্স অ্যাটেন্ডেন্স বা সিলেবাস এবং তার প্রোগ্রেস এগুলো দেখার জন্য কিন্তু এম্পাওয়ার করা আছে। মিড ডে মিলের ক্ষেত্রে মিড ডে মিল অর্থাৎ পিএম পোষণ সেটাও কিন্তু এসএমসি দেখতে পারেন, প্রয়োজনে টেস্টও করতে পারেন। এছাড়া স্থানীয় মানুষকে ইনভলভ করার জন্যে প্রয়োজনে তিথি ভোজনের ব্যবস্থা করতে পারেন। তিথি ভোজন অর্থাৎ যে কোনো উৎসবে বা অনুষ্ঠানে কোনো ব্যক্তি যদি স্কুলের বাচ্চাদের জন্য কোনো ভোজনের ব্যবস্থা করেন সেটাকে তিথি ভোজন বলা যেতে পারে এবং এসএমসিকে কিন্তু সেটা করতে উৎসাহিত করা হচ্ছে। বর্তমানে পরিবেশ একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এসএমসি পরিবেশ রক্ষার জন্য বেশ কিছু গ্রিন ইনিশিয়েটিভ নিতে পারে। তার মধ্যে অন্যতম এক পেড় মা কে নাম অর্থাৎ মায়ের নামে স্কুলে গাছ লাগানো। এছাড়া ইউনিফর্ম বা অন্যান্য বেঞ্চ, ফার্নিচার বা এই ধরনের লোকাল মেটেরিয়াল এই সমস্ত প্রকিউরমেন্ট কেনা এগুলো কিন্তু এসএমসি সরাসরি পরিচালনা করবে। এসএমসি মনে করলে স্থানীয় বেশ কিছু দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখতে পারে, যেরকম পঞ্চায়েত দপ্তর, কারণ 100 দিনের কাজ বর্তমানে যেটাকে রামজি বলা হচ্ছে, সেখান থেকে স্কুল ক্লিনিং বা লেবার সাপ্লাই এই বিষয়টা দেখা যেতে পারে। হেলথ, স্বাস্থ্য দপ্তরের প্রচুর স্কিম স্কুলগুলোতে চলে, সেটা দেখা যেতে পারে। স্কিল ডেভেলপমেন্ট, ইন্টার্নশিপ বা বিভিন্ন এই ধরনের কাজগুলো, কর্মমুখী প্রকল্প, সেই জন্য এই দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। সবশেষে বলা যায় এই গাইডলাইন কেন্দ্র সরকার প্রকাশ করেছেন, রাজ্য সরকার প্রয়োজনে সেটাকে বাস্তবে যতটা সম্ভব সেইভাবে প্রয়োগ করবেন। আর এই এসএমসিরও কিন্তু ইভ্যালুয়েশন হবে। ব্লক এডুকেশন অফিসার বা ডিস্ট্রিক্ট অফিসিয়ালসরা বছরে 2 বার এসএমসির কাজ ইভ্যালুয়েট করবেন। তো আশা করব পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এই নতুন এসএমসি বা স্কুল ম্যানেজিং কমিটি একটা খুব ভালো একটা পদক্ষেপ হতে চলেছে।